নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং একটা অনুরোধ করে থাকি, আবার করছি যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ওই নোটিফিকেশন আইকনটা অন করে দিন। নির্বাচন তো হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, আমরা জানি বিপুল ভোটে বিজেপি এসেছে, কিন্তু দিনের পর দিন যাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে এখনো ঠিক মতো সরকার গঠনটাই হয়ে উঠলো না ঠিক মতো। 5 জন মাত্র মন্ত্রী শপথ নিয়ে কাজ চালাচ্ছেন। তাদের মধ্যে আবার মূলত 2 জন মন্ত্রীকে আমরা সরাসরি কি কাজ করতে দেখছি, পরিকল্পনা, সরকারি পরিকল্পনার প্রচার করতে দেখছি, বিভিন্ন কর্মসূচি পালনের দায়িত্ব করতে দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী এবং আরেকজন হচ্ছেন অগ্নিমিত্রা পাল। অল্প সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী, এটা আমরা জানি, আমি এর আগেও বলেছি। সাধারণত বিপুল জনাদেশ নিয়ে আসা কোনো সরকারের কাছে মানুষের, মানে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু থাকে বিরাট, এবং অন্তত 6 মাস একটা হানিমুন পিরিয়ড চলতে থাকে। কিন্তু দেখা যাচ্ছে 1 মাস যেতে না যেতেই রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কিছু বিষয় নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন স্তরে মানুষের একটা ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এখন দেখা যাক কি কি বিষয়ে মানুষের মধ্যে এই সংশয়ের সঞ্চার হচ্ছে, যার থেকে ক্ষোভটা বেড়ে যাচ্ছে। এই সংশয়গুলো যদি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু ক্ষোভটা আরো বড় আকারে দেখা দিতে পারে যে কোনো সময়। তবে এখনই সেটা হবে না, আমি এটুকু বলতে পারি। প্রথমত, এই যে মানুষের মধ্যে যে সংশয় দেখা দিয়েছে তার প্রথম কারণটা কি? প্রথমটা হচ্ছে এই সরকারের ইউএসপি যেটা ছিল, ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, হিন্দুত্ব বাদ দিলাম, হিন্দুত্ব প্ল্যাঙ্ক বাদ দিলাম, সেটা বাদ দিয়ে যেটা ছিল অন্নপূর্ণা যোজনা, মহিলাদের ভোট পেতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সবচেয়ে বেশি ডিভিডেন্ড তাকে, মানে তার সরকারকে দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আমরা জানি সেটা মাসে মাসে 1,500 করে নগদ অর্থ ঢুকে যেত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। মহিলারা তখন মনে করতেন যে আমরা একটা ক্ষমতায়ন হয়েছে আমাদের। সেই প্রকল্পের পাল্টা প্রকল্প হিসেবে নির্বাচনী প্রচারে বিজেপি নিয়ে এসেছিল অন্নপূর্ণা যোজনা। বিজেপি কি ঘোষণা করলো? করলো যে এই যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে 3,000 টাকা করে ঢুকবে, যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সবাই নাকি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। হই হই করে নির্বাচনে জিতেছে বিজেপি। তারপর থেকে প্রতি মহিলা দিন গুনছেন কবে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। 1 মাস গেল, আরেক মাস যেতে চললো, সে টাকা এখনো ঢোকেনি। সরকার অবশ্য বারবার বলে দিয়েছে কিছুদিনের মধ্যে টাকা দেওয়া শুরু হবে, কিন্তু কথা তো শুধু কথাতেই রয়ে যাচ্ছে। এবারে সরকার কি জানালো? সরকার জানালো আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের মধ্যে অনেকেই এই টাকা পাওয়ার যোগ্যই ছিল না। ঠিকই, হতেই পারে। কাজেই প্রাপকদের তালিকা এবারে ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে, যাতে শুধুমাত্র যারা প্রকৃত প্রাপক তারাই এর টাকা পেতে পারে। কিন্তু এখানেও তো আবার কথাটা শেষ হলো না। এবারে সরকার 12 পাতার একটা ফর্ম প্রকাশ করেছে। এই ফর্ম পূরণ করে সরকারের কাছে জমা দিলে যদি তার নির্ভুল বলে প্রমাণিত হয় এবং সরকারের নিয়ম অনুযায়ী তিনি প্রকৃত প্রাপক হতে পারেন, তাহলেই তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এই ফর্মে কি কি থাকছে? আরে মশাই, কি কি থাকছে না সবাই আমরা জানি। ওই ফর্মে পরিবারের বাকি সদস্যদের যাবতীয় তথ্য দিতে হবে এবং নিজের যাবতীয় তথ্য জমা করতে হবে। এই ফর্ম প্রকাশের সঙ্গে সঙ্গে মহিলাদের মধ্যে অনেকের মধ্যেই একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভোট আবার হোক, ভোট আবার হোক, আমরা 3,000 টাকা আমাদের দরকার নাই, 1,500 টাকাই ভালো ছিল, 1,500 টাকাই ভালো ছিল। যদিও সকলেই এখনো অপেক্ষা করছেন, কারণ নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপন্থাটা আরো ভালোভাবে বুঝে নিতে চাইছেন তারা। কিন্তু মনের ভাব প্রকাশ করতে অনেকেই আর দ্বিধা করছেন না। রাজ্যের দরিদ্র বা প্রান্তিক শ্রেণীভুক্ত যে মহিলারা আছেন, এই ফর্মের আগাবাস্তবতা তো কিছুই বুঝেই উঠতে পারছেন না। অনেকেই বলছেন সেটা। আর যারা বুঝে উঠতে পারছেন তারা ভেবে উঠতে পারছেন না কখন এই ফর্ম ফিল আপ করবেন, কিভাবে করবেন, কত কি দেবেন, কত কি তথ্য দেবেন। তাছাড়া এমন সব তথ্য এই ফর্মে দিতে হচ্ছে যে মানুষের মধ্যে ক্রমেই একটা অবিশ্বাস দানা বাঁধতে শুরু করে। সরকার যে ভুয়ো উপভোক্তাদের কথা বলছে সেটা তো মিথ্যে নয়, ঠিকই আমরা জানি।
অনেক জায়গাতেই মিথ্যে বা ভুয়ো প্রাপক ছিলেন, কিন্তু প্রকৃত প্রাপকদের যাচাই করার জন্য এত সব তথ্যের কি প্রয়োজন, সেটা কারোর মাথায় ঢুকছে না, কারোর বোধগম্য হচ্ছে না। আরেকটা জিনিস দেখুন, এই যোজনা তো মূলত নারীদের ক্ষমতায়নের প্রকল্প, কিন্তু এখানে পরিবারের কর্তাদের তথ্য দিতে হচ্ছে, হয় স্বামী কিংবা দাদা কিংবা বাবা, তাদের তথ্য দিতে হচ্ছে। তাহলে প্রকল্পের যে মূল উদ্দেশ্য ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ এখানে মহিলারাই তো মূল থাকার কথা ছিল, তাদের হাতেই টাকা তুলে দেওয়া হচ্ছিল, এখন তারা নন। তাদের তথ্য দিতে হবে, তাদের উপরে কারা আছেন, এটা তো খুব অদ্ভুত ব্যাপার লাগছে। আবার মহিলাদের সন্তান যারা আছেন তাদেরও তথ্য দিতে হবে, তাদের টিকাকরণের প্রমাণ জমা দিতে হবে। কি কারণ, কেউই তো বুঝতে পারছেন না। যাই হোক, এইসব বহু কারণে বহু লোক আমার সরকারের মূল উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছেন। ভুয়ো প্রাপক চিহ্নিতকরণের কাজ সরকারের এত জটিল প্রক্রিয়া ছাড়া অনেক সহজে হতে পারত। নতুন সরকার প্রকল্প চালু করার ক্ষেত্রে পূর্বতন সরকারের ত্রুটি বিচ্যুতি প্রকাশে কিন্তু অনেক বেশি উৎসাহী বলে মনে হচ্ছে। নতুন সরকারের বক্তব্য হচ্ছে তৃণমূল সরকার নিজেরা সরকারি টাকা গায়েব করার জন্য, মানে নয়ছয় করার জন্য বহু ভুয়ো নাম তালিকায় ঢুকিয়েছিল। এর মধ্যে কোনো ভুল নেই, অনেক নাম ঢুকেছিল, অনেকের টাকা তুলেছে। কিন্তু নতুন সরকার, এই বিজেপি সরকার, এটা ভুলে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এই সরকার করেন। মহারাষ্ট্রের যে বিজেপি পরিচালিত সরকার, সেখানেও যে লড়কি বহিন যোজনায় যে টাকা দেওয়া হয়, সেখানেও একইভাবে গত বছর ঠিক এই সময়ে প্রায় বহু ভুয়ো নাম ধরা পড়েছিল এবং বহু সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশিত হয়েছিল। এবার তৃণমূল সেই খবরের জেট টেনে বিজেপিকে ভিনছে, সুযোগ পেয়েছে। একে তো তৃণমূলের এই অবস্থা, মানে যাকে বলা হয় মাটিতে মিশে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই, কিন্তু তার মধ্যেই তারা খুঁজে পাচ্ছে এই সমস্ত জায়গাগুলো, ঠিক যেখানে বিজেপি তাদের ভাবছে ধরে ফেলবে, কিন্তু তার আগেই তৃণমূল তাদের ধরে ফেলছে। মহারাষ্ট্রের ফডনবিস সরকার, দেবেন্দ্র ফডনবিস সরকার স্বীকার করেছিল যে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনার টাকা 26,34,000 ভুয়ো প্রাপকের অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে বুঝে দেখুন, প্রায় 26 লক্ষ ভুয়ো প্রাপক, ভুয়ো অ্যাকাউন্ট, তার মধ্যে 14,000 পুরুষের অ্যাকাউন্ট, 14,000 জন পুরুষ, অর্থাৎ 14,000 পুরুষ এই প্রকল্পের টাকা আত্মসাৎ করেছিল। আবার এই রাজ্যেও দেখা যাচ্ছে কিছু পুরুষের অ্যাকাউন্টে মমতা সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে, কিন্তু সেই সংখ্যাটা কত, সেটা কি 14,000 পেরিয়ে যাচ্ছে, তা তো এখনো জানি না। আমরা তো সামান্য কথা জেনেছি, কয়েকজনের কথা, হয়তো হতে পারে বাড়বে, কিন্তু কত সংখ্যায় হবে তা এখনো বোঝা যায়নি। এবারে একারামে রক্ষে নেই সুগ্রীব দোষর। যেখানে নারীদের নিরাপত্তার প্রশ্নে বারবার মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি, সেই তারাই এখন এই কলকাতা শহরে একাধিক স্পর্শকাতর ঘটনার জন্য মুখ লুকোতে বাধ্য হচ্ছে। কলকাতার একটি স্কুল ছাত্রীকে 2 দুষ্কৃতী গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার অভিযোগ থানাতে জমাও হয়েছে প্রায় 1 মাস আগে, অথচ দুষ্কৃতীদের ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পুলিশ। এই যে বিজেপি সরকার এসেছে, যারা বারবার বলেছে নারীর ক্ষমতায়ন প্রয়োজন, নারীদের নিরাপত্তা প্রয়োজন, তারা কেন এই খবরটা দেখছে না? এ তো গেল নারীর ক্ষমতায়নের বিষয়টা, কিন্তু তারপরে কি আছে? তারপরে আছে হিন্দুদের রক্ষার সংকল্প। এই যে রেল থেকে বর্তমান সরকার, মানে রেলের স্টেশনে, বিভিন্ন স্টেশনে যেটা হচ্ছে, আবার বর্তমান সরকার যেভাবে বুলডোজার চালাতে শুরু করেছে, তাতে তো হিন্দুদের আত্মারাম খাঁচা খাওয়ার উপর। হকার থেকে ছোট ব্যবসায়ীদের সিংহভাগ এখন হিন্দু। অনেকে আশা করেছিলেন তারা নতুন সরকারকে নিয়ে এসেছেন, এবারে তাদের পোয়া 12 হবে। এখন তারা দেখছেন হিন্দু সরকার এসে হিন্দুই খতরে মে হ্যায়। কি করব, সরকারকে যখন আঁকি ভালোর জন্য, তো আমাদের সরকার কই? আমরা কোথায় যাব এখন এই অবস্থায়? কোথায় যাব? আমরা তো অনেক আশা করে, অনেক ইয়ে করে, আশা ভালোই ছিলাম আমরা, কেন এর মধ্যে পড়ে গেলাম? কেন এর মধ্যে পড়ে? আমরা তো ভালোই শান্তিতে ছিলাম এত বছর। এর মাঝে দক্ষিণ কলকাতার একটি স্কুলে কি হয়েছে, একটি ছাত্রের মৃত্যু নিয়ে
একটি নেহাত শিশু সেই ছাত্রের মৃত্যু নিয়ে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। কারণ বলা হচ্ছে স্কুলের গাফিলতির কারণে সেই ছেলেটি মারা গিয়েছে। একটা সাংঘাতিক রকমের বিক্ষোভ হয়েছে সেখানে। এবং আরো অভিযোগ উঠছে যে জানার পরেও মূল অভিযুক্তদের ধরা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে এলাকায় ভীষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সমস্ত ঘটনাগুলো এখন প্রধান যে আমাদের সংবাদ মাধ্যম, যাকে মেইন স্ট্রিম মিডিয়া বলি, সেখানে কিন্তু দেখাই যাচ্ছে না, অনুপস্থিত থাকছে। কারণ সিংহভাগ সংবাদ যে মাধ্যম, তা এই মুহূর্তে নতুন সরকারের স্তুতি বন্দনায় ব্যস্ত। তাদের আর দোষ কি বলুন, তাদের তো খেয়ে পরে বাঁচতে হবে। আর সাংবাদিক নামের যে বস্তু একসময় ছিল, তা তো এখন কার্যত জাদুঘরে পাওয়া যায়, মিউজিয়ামে। কিন্তু তবুও অন্ধ বলে কি প্রলয় বন্ধ থাকে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারেননি প্রলয় ঘাড়ের উপর এসে পড়েছে। আর এখন যে ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি, তার নতুন সরকারের কাছে কিন্তু একটা সতর্ক বার্তা। অগ্নিমিত্রা পাল অবশ্য বলেছেন প্রান্তিক মহিলাদের জন্য এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম সরল করা হবে। কেন বললেন? কারণ দেখছেন চারদিক থেকে অভিযোগ উঠছে। এই কথা শুনে মনে হচ্ছে সমাজের অন্দরে যে ক্ষোভের বাতাস বইছে, তার রেশ নবান্নেও পৌঁছেছে। যদি তা সত্যি নবান্নে পৌঁছে থাকে, তাহলে কিন্তু তা সরকারের পক্ষেই মুখ্য। আর যদি না পৌঁছয়, তাহলে সরকারকে ভাবতে হবে যে আগামী দিনে কিন্তু এখন যেটা মৃদুমন্দ ক্ষোভের বাতাস মনে হচ্ছে, সেটা আগামী দিনে ঘূর্ণিঝড় হয়ে, প্রলয় হয়ে পুরো নবান্নকে নড়িয়ে দেবে। কারণ শুধু বিধানসভা নির্বাচনেই শেষ হয় না, এরপরে পুরসভা নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, সেদিকেও সরকারকে নজর রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।